স্বাগত আজকের বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছি আমি গোলাম কিবরিয়া। কমেছে সংখ্যা, পরিবর্তন হয়ে গেছে কনসার্টের স্থান। পরিবর্তিত সময়ে চার দেয়ালের মধ্যেও অনুষ্ঠিত হচ্ছে বেশিরভাগ কনসার্ট। তারপরেও শীতের মৌসুমে দেশের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত কনসার্টগুলোতে এখনও ব্যস্ত সঙ্গীত শিল্পীরা। এ নিয়ে আমাদের আজকের আয়োজন সঙ্গীতের মৌসুম। কথা বলতে স্টুডিওতে আছেন সঙ্গীত শিল্পী রন্টি দাস, আছেন সঙ্গীত শিল্পী রাজীব এবং মেলোডি এন্টারটেইনমেন্টের কর্ণধার ওমর মির্জা। স্বাগত আপনাদের। কথা হচ্ছিল সঙ্গীতের মৌসুম এবং কনসার্ট নিয়ে। আপনার ব্যস্ততা কেমন এই মৌসুমে? মাঝখানে তো একটু নির্বাচনের জন্য একটু বন্ধ ছিল, বাট জানুয়ারির মিডল থেকে মোটামুটি আমরা একটু ব্যস্ত আছি। এই মুহূর্তে এখন আপনাদের ব্যস্ততা শহর কেন্দ্রিক বেশি নাকি শহরের বাইরে, ঢাকার বাইরে? দুই জায়গায় হচ্ছে, দুই জায়গাতে হচ্ছে। কারণ একটু শহরের বাইরে এ কারণেই হচ্ছে, কারণ শীতকালে যেহেতু বৃষ্টিটা হয় না, তো দেখা যায় মফস্বল এরিয়াতে যেসব জায়গায় খোলা জায়গাগুলোতে এখন প্রোগ্রাম করা প্রবণতা একটু বেশি শীতের মৌসুমের কারণে। তো সেই কারণে একটু ঢাকার বাইরের শোজগুলো একটু বেশি হচ্ছে। ঢাকার ভেতরে ইনডোরে যে প্রোগ্রামগুলো হচ্ছে সেটা তো রেগুলারলি হচ্ছে। মানে এটা আসলে একেবারে পিক সিজন বলা যেতে পারে। হ্যাঁ, ধরেন আমাদের যেই অবস্থা, আমরা মানে এখন তো মানুষের বিনোদনের কি বলবো অপশন অনেক বেশি, সেইটাকে একটা চ্যালেঞ্জ মনে করছেন? মানে অবশ্যই চ্যালেঞ্জ, কারণ হচ্ছে এখন যেহেতু বিনোদনের মাধ্যম অনেক বেশি, সোশ্যাল মিডিয়া রয়েছে, ইউটিউব রয়েছে, সো এখন মানে প্রতিভা বিকাশের জায়গাগুলো অনেক প্রসারিত। খুব সহজেই একজন তার প্রতিভা মানে বিকাশ সুবিধা করতে পারে। সুবিধা দুই দিকই আছে। সো অবশ্যই কম্পিটিশন অনেক বেশি এখন, কারণ আচ্ছা আমরা একটা একটা করে বলি। সুবিধাগুলো বলেন আপনি। এই যে এখন নানা রকম প্ল্যাটফর্ম আছে। সুবিধাগুলো হচ্ছে ধরেন অজপাড়াগায় একজন প্রতিভা রয়েছে, খুব ভালো গান গায় বা লেখে। আগে আমরা কি করতাম, কি দেখতাম যে তাকে কোনোভাবেই সামনের দিকে আনা যেত না, কেউ আসলে ওরকম সাপোর্ট করতো না, কারণ সাপোর্ট ছাড়া কিন্তু লাইমলাইটে কেউ আসতে পারতো না। একটা প্ল্যাটফর্ম তো দরকার। এখন আমরা সহজে কিন্তু আসতে পারি। আমরা সিক্রেট সুপারস্টার ছবিতে দেখেছি যে আমরা ফেসবুক হোক বা সোশ্যাল মিডিয়া যে কোনো মাধ্যমে হোক, আরেকটা হচ্ছে ইউটিউব, একটা ভিডিও যদি আপলোড করে, একটা ভালো সুর বা ভালো গান যদি হয়, মানুষ কিন্তু সেটা নিয়ে নেয় সঙ্গে সঙ্গে, এবং সেগুলো ভাইরাল হয়ে যায়। আমরা দেখেছি অনেকগুলো গান এবং মোটামুটি ভালো হিট, কিন্তু তো খুব সহজেই একটা অচেনা প্রতিভাকে আমরা চিনতে পারছি এই অনলাইনের মাধ্যমে। মানে সবার জন্য সমান সুযোগ করে দিয়েছে, একটা বলা যায়। এটা তো গেল সুবিধার কথা। অসুবিধার কথা আগে রন্টির কাছে একটু শুনি, তারপর আপনার কাছে। অসুবিধাটা আমার কাছে মনে হয় যে মানে অনেক ক্ষেত্রে ভাইরাল, যেটা বললো রাজীব ভাই, অতিমাত্রায় ভাইরাল হওয়ার কারণে কিন্তু যে মানে কোয়ালিটিটা চলে যাচ্ছে। কারণ একজন গান তো অ্যাকচুয়ালি সবার জন্য না। আমি গান ভালোবাসি, কিন্তু একজন স্টেজে পারফর্ম করার ব্যাপার কিছু ব্যাপার আছে, বা আমি কিভাবে আমাকে প্রেজেন্ট করছি, তো সেই ক্ষেত্রে মোটামুটি সবাই কিন্তু গান গাওয়ার জন্য ট্রাই করছে। সেই ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে আমরা যারা একটু ভালো প্ল্যাটফর্মে গিয়ে কাজ করার চেষ্টা করছি, তখন কিছুটা বাধাগ্রস্ত হচ্ছি, কারণ তখন কিন্তু কোয়ান্টিটিটা ম্যাটার করছে বেশি, আচ্ছা, কোয়ালিটির চেয়ে। আরেকটা বিষয় কি এমন যে ধরেন এখন সবাই সবকিছু বিনামূল্যে পেতে চায়। এক্স্যাক্টলি, এটা একটা বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আগে একটা আর্টিস্টকে দেখার জন্য যে ব্যাপারটা থাকতো, টিকিট শোজগুলো কিন্তু বেশি হতো। এখন কিন্তু টিকিট শোগুলো খুব একটা হচ্ছে না, কারণ অ্যাভেলেবিলিটিটা খুব বেশি বেড়ে গেছে, সেটা আর্টিস্টের ক্ষেত্রে হোক, যে কোনো কিছুর ক্ষেত্রে হোক। আমি এই বিষয়ে যাচ্ছি ওমর মির্জার কাছে। কথা হচ্ছিল টিকিট কেটে দর্শনের বিনিময়ে কনসার্ট দেখা, এইটা এখন একদমই কমে গেছে। সেই ক্ষেত্রে এদের মানে এই ধরনের অনুষ্ঠানগুলোর পৃষ্ঠপোষকতা কিভাবে হচ্ছে, বা এটা একটা চ্যালেঞ্জ মনে করছেন কিনা? ধন্যবাদ আপনাকে। আমরা যখন এই আজকে যে মিডিয়ার প্রতি বা কনসার্টের প্রতি আয়োজক হতে যখন আগ্রহটা যখন জন্মাইছে, আমরা কিন্তু জাতীয় জাদুঘর, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট, শিশু একাডেমি কিংবা পাবলিক লাইব্রেরি, আমরা কিন্তু টিকিট কেটে কনসার্ট দেখতে শিল্পীদেরকে দূর থেকে দেখছি। তখন কিন্তু ওদের প্রতি ভালোবাসা থেকেই কিন্তু আজকে আমার কাজ করতে আসা এখানে। তা সেক্ষেত্রে এখন কিন্তু ওই জিনিসগুলো নাই। প্রথমত হচ্ছে বাংলাদেশে হচ্ছে এখন ওপেন এয়ার কনসার্টগুলো আগের থেকে অনেক বেশি হয়ে গেছে। যে বিভিন্ন যেমন এখন হচ্ছে বিভিন্ন স্টেডিয়ামে বা সারা বাংলাদেশে বিভিন্ন অকেশনে, পয়লা বৈশাখ, বিজয় দিবস কিংবা আরও বিভিন্ন অকেশন উপলক্ষে ওপেন এয়ার কনসার্টগুলো বেশি হওয়ার কারণে এখন টিকিট কেটে প্রোগ্রামগুলো দেখা অনেক কমে গেছে। স্পেশালি আমরা এই যে রাত 1 ঘন্টা পর থেকে, রাত 11টার পর থেকে বিভিন্ন টিভি চ্যানেলে কিন্তু আমরা রাত 2টা 3টা পর্যন্ত ঘরে বসে। এই প্রসঙ্গে আমার একটা কথা আছে, আপনাকে বলছি, আপনাদের কাছে আসবো। এই টিভি চ্যানেলগুলো বিভিন্ন দেখি আমরা, লাইভ সঙ্গীতানুষ্ঠান হয়, সেইখানে আপনি কি মনে করেন যে সঠিক মানের, সঠিক কি বলবো, সঠিক ওজনের শিল্পীরা আসেন নাকি? মানে আমরা তো প্রতি রাতেই বিভিন্ন চ্যানেলে আমরা দেখি, কিন্তু একই মুখ বারবার দেখি, কখনো
আমরা নতুন শিল্পীকেও দেখি, নতুন শিল্পী নিয়ে আমাদের নতুন শিল্পী নিয়ে কোনো কোনো আপত্তি নাই আপত্তি আমাদের, নেই, যদি বাট তার হচ্ছে মানটা কোয়ালিটি ঠিক থাকে। মেনটেনটা যে ব্যাপারটা অনেক ক্ষেত্রে আমরা দেখি বিভিন্ন সমালোচনা হয় যে যে স্ট্যান্ডার্ড শিল্পী অ্যাকচুয়ালি টিভিতে বা এই অনুষ্ঠানের মানের সাথে সঙ্গতিপূর্ণ অনেক সময় শিল্পী আসে না, যেটা নিয়ে আমরা অনেক সময় আলোচনা দেখি ফেসবুকে, বা আমরা নিজেরাও অনেক সময় প্রোগ্রাম চলাকালীন সময় দেখা যায় যে একটা আলোচনা তৈরি হয়ে গেছে। এক্স্যাক্টলি। অবশ্যই আপনারা কি মনে করেন না, আচ্ছা রাজীবের কাছে যাই, রাজীব আপনি কি মনে করেন না যে এই যে দর্শক বা শ্রোতাদের রুচি গড়ে তোলার একটা দায়িত্ব গণমাধ্যমের তা আছেই, তারা অবশ্যই। নির্বাচন করবে যে কাকে তারা কোন সময় কোথায় কতটুকু স্পেস দিবে, তার পাশাপাশি শিল্পীদেরও কি একটা দায়িত্ব আছে না? দায়িত্ব সবারই আছে, হ্যাঁ। সব ক্ষেত্রে সব জায়গাতেই সবার দায়িত্ব আছে। শ্রোতার একটা দায়িত্ব রয়েছে যে আমি কোন ধরনের গান শুনবো, গানের কোয়ালিটি গানটার মধ্যে আছে কিনা, থাকলে আমি শুনবো অথবা শুনবো না। এই জায়গাটা আমাদের দেশে তৈরি হয়নি এখনো কোনো শ্রোতার মধ্যে, আমার মনে হয় যেটা। আর মিডিয়ার অবশ্যই অনেক বড় দায়িত্ব, কারণ মিডিয়া হচ্ছে মাধ্যম, আমরা কাজ করব মিডিয়ার মাধ্যমেই, সেটা পৌঁছাবে হচ্ছে শ্রোতাদের কাছে। আর শিল্পীদের অনেক সবচেয়ে বড় মানে জায়গাটা দায়িত্ব বোধের পরিচয় দেওয়ার, সেটা হচ্ছে আমাকেই আসলে ওই কাজটা করতে হবে যে কাজটা কোয়ালিটিফুল, যেটা আসলে আমি যেহেতু গান গাই, গানটা মানে রিচ করার জন্য কি কি লাগে এটা আমি বুঝি, কিন্তু প্রত্যেকটা শিল্পী বোঝে, প্রত্যেকটা মিউজিক ডিরেক্টর বোঝে, সুরকার এবং গীতিকার সবাই কিন্তু বোঝে। বোঝার পরেও আমরা আমাদের সহজ জিনিসগুলো মানুষকে দিতে চাই, কারণ দেওয়ার সুযোগগুলো আছে। এই কারণে এই সুযোগটা না থাকলে আমরা কিন্তু করবো না। এই যে গানটা শ্রোতার কাছে পৌঁছানো, এই প্রসঙ্গে একটা কথা এখন বলা হচ্ছে, এখন শুধু গান শোনার না দেখারও, কারণ গানের সঙ্গে যেই হারে মিউজিক ভিডিও হচ্ছে এবং যেভাবে এটা উপস্থাপন হচ্ছে, এই বিষয়টা মানে একটা মিশ্র প্রতিক্রিয়া আছে। আপনি কিভাবে দেখেন বিষয়টা? আমার কাছে গান বরাবরই আসলে শোনার বিষয়, এটা কার কাছে কীরকম জানি না। অ্যাজ এ ভিউয়ার্স আমি ছোটোবেলা থেকে গান শুনে এসেছি, দেখার বিষয়টা আসলে পরে আসে। খুব গত 1-1.5 বছর ধরে কিন্তু মিউজিক ভিডিওর প্রবণতা খুব বেড়ে গেছে, বাট ইন দ্য মেন টাইম গত 6 মাস ধরে কিন্তু আমার মনে হয় কি অনেক আর্টিস্টের প্রায় মানে এট এ টাইম অনেকগুলো মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে, কিন্তু সেভাবে কিন্তু ক্লিক করেনি, নক করেনি, কারণ এখন কিন্তু অডিয়েন্স কিন্তু দর্শক কিন্তু আবার মিউজিক ভিডিও দেখে দেখতে আবার বোর হয়ে যাচ্ছে, তারা এখন আবার গানে ফিরে আসে এবং একটা সময় আসতে বাধ্যই হবে, কারণ ভালো গান মানুষ শুনতে চায়, এটা একটা মনের খোরাক। অনেক কিছু ভাইরাল হচ্ছে, অনেকেই ফেমাস হয়ে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি কিন্তু আমার গান যে মানুষটা, আমার যে ভক্তটা আমার গান খুব ভালোভাবেই শুনতে চায়, সে কিন্তু আমার গানটা কিন্তু খুঁজে বের করবেই। তো সেই ক্ষেত্রে আসলে কোয়ালিটিটা কেন আমি বারবার প্রাধান্য দেই, আমার কথা হচ্ছে কি অনেক ভিডিওস হচ্ছে, কিন্তু তারপরে কিন্তু গানের ফ্যাক্টটা কিন্তু সবসময় আবেদনটা মানুষের কাছে গানটা শোনার বিষয়। আমরা আমাদের এই সিনিয়র যারা রয়েছেন তাদের কিন্তু কোনো মিউজিক ভিডিও দেখিনি, আমরা গান শুনেছি, কিন্তু তাদের গান কিন্তু আরো কয়েকশো বছর থাকবে বাংলাদেশে। এখন আপনি নিজেকে নিয়ে জাজ করতে পারেন, আমি এট আ টাইম যদি আমার একটা টিভি চ্যানেলে যদি এখন আমার একটা লাইভ যাচ্ছে, তার পাশাপাশি যদি রুনা ম্যামের যদি একটা যদি লাইভ যায়, অফকোর্স ওনার ইউটিউব কিন্তু ওনার কিন্তু ভিউয়ার্সটা বেশি হতে হবে, হওয়াটা উচিত, সে জায়গাটা কিন্তু হচ্ছে না, হচ্ছে কিন্তু আমারটা বেশি, কিন্তু কিভাবে হচ্ছে কি ওটার ওই প্রসেসটা আমি যেতে চাই না, কারণ ওটাতে অনেক সময় আমাকেও কাজ করতে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি তখনই কিন্তু একটা আর্টিস্টের যে ক্যাপাবিলিটি বা যে গ্রহণযোগ্যতা কিন্তু তখনই কিন্তু পড়ে যাচ্ছে। তাহলে আপনি বলছেন যে ডিজিটাল প্ল্যাটফর্মে বা অনলাইন প্ল্যাটফর্মে যেটি দেখা যায় সেটি সবসময় সত্যি না, এটার মধ্যে অনেক ম্যানিপুলেশন হয়ে গেছে, যে আমাকে অনেক ম্যানিপুলেশন থাকে, অনেক যে কোনো ভাবে আমাকে আগে যেতে থাকে এখানে। আচ্ছা, একটা অভিযোগ শিল্পীদের কাছ থেকে সবসময় আমরা যতবারই শিল্পীদের নিয়ে বসেছি তাদের একটা অভিযোগ, তারা যথাযথ সম্মানই পান না অনেক ক্ষেত্রে। আরেকটা হচ্ছে কপিরাইট ইস্যু, তারা তাদের সঙ্গীত এবং অনেক জায়গায় অনেক প্ল্যাটফর্মে চালানো হয়, এফএম রেডিও থেকে শুরু করে সব জায়গায়, কিন্তু সেটা পান না। আপনারা যারা সঙ্গীত আয়োজনের সঙ্গে আছেন তাদের তো একটা দায়িত্ব আছে এই জায়গাটায় অ্যাড্রেস করার। না, আমরা যারা স্টেজ কনসার্ট বা সঙ্গীত আয়োজনের সাথে জড়িত, আসলে এখানে কিন্তু কোনো হচ্ছে রিয়েলিটি শোর সাথে কপিরাইটের সাথে সম্পৃক্ত নাই। না, ঠিক আছে, সম্মানের কথাটা তাহলে আপনার কাছ থেকে শুনি, আমার মনে হয় কপিরাইট ওনারা বলবেন। আচ্ছা, সম্মানের যে বিষয়টা, এটা আসলে নির্ভর করে ওই শিল্পীর তার বাজার দরটা, কিন্তু বাজার দর বলবো না, এটা হচ্ছে সম্মান, এটা যেহেতু আর্টিস্ট আমি এখানে কোনো দর কথাটা বলবো না, সম্মানই আর কি, এটা কিন্তু আসলে সম্মানটা নির্ভর করে সে শিল্পী তার গ্রহণযোগ্যতার উপরে, কিন্তু এটা কিন্তু আমি চাইলেও একটা শিল্পীর রিমুনারেশন বাড়াইতেও পারি না, কমাইতেও পারি না, কারণ শিল্পী জানে তার বাজারে তার সম্মান এটা কোন পর্যায়ে এখন নেওয়া উচিত আর কি।
আমরা যারা শিল্পীর সাথে কাজ করি একটা আন্ডারস্ট্যান্ডিং করে আমরা কাজ করি। মানে এই ব্যাপারে কোনো আর না আমাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং বা এই সেক্টরে কখনো হয়েছে বলে আমাদের এটা আসলে যারা ইভেন্ট অর্গানাইজ তাদের যারা সঙ্গে করে ঝামেলা হয় না? অনেক ক্ষেত্রে হয়, আমাদের সঙ্গে অনেক ক্ষেত্রে হয়। পেমেন্ট পারিশ্রমিক নিয়ে অনেক ধরনের ঝামেলা হয়, ছোটোখাটো ঝামেলা, খুব বড় কোনো ঝামেলা হয় না। ধরুন পেমেন্ট যেটা ছিল সেটার কথা মানে কমিটমেন্ট ছিল যেটা যে আমাদেরকে এটা দেওয়া হবে, হয়তো প্রোগ্রামের শেষে গিয়ে আমরা সেখান থেকে 30% বা 20% কম পাচ্ছি। এক্ষেত্রে আমাদেরকে মেনে নিতে হচ্ছে কিছু কিছু জায়গায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে আর কি। তো আবার অনেক জায়গায় অনেক বেশি ট্রান্সপারেন্ট। তো ইভেন্ট বেসিক্যালি যারা লাইসেন্স প্রাপ্ত, যারা রেজিস্ট্রেশন প্রাপ্ত, যারা ইভেন্ট অর্গানাইজ যারা করে, তারা এই ব্যাপারে অনেক বেশি ট্রান্সপারেন্ট। যারা ব্যক্তিগত যারা ব্যক্তিগত ইভেন্ট ম্যানেজমেন্ট যারা করে, মানে তাদের কোনো কোম্পানি নেই, তারা এই সব জায়গায় ঝামেলাগুলো করে। তো এই ব্যাপারে আসলে যথাযথ উদ্যোগ কে নিলে ভালো হবে এটা আমি জানি না, কিন্তু আমি যেহেতু গানই গাই তো নেওয়া উচিত আর কি। আরেকটা বিষয় যে কপিরাইটের বিষয়টা অনেক শিল্পীরাই বলেন যে কপিরাইটটা আমাদের দেশে এখনো সেভাবে চর্চা হচ্ছে না, সেটা হওয়া দরকার। সেটি হলে হয়তো শিল্পীরা আরো একটু মানে স্বাচ্ছন্দ্যে থাকবেন আর কি। কপিরাইটটা এখন কিভাবে হবে? ধরেন কপিরাইটটা এখন আপনার মেজার করা কোনো ডিফিকাল্ট কিছু নেই, ডিজিটাল যুগে সেগুলো সবকিছুই ট্র্যাক করা সম্ভব। কার গানটা কোন জায়গায় কতবার বাজানো হচ্ছে, কতবার চালানো হচ্ছে, এটা এখন অ্যাকচুয়ালি আমি বা রাজীব ভাই আমরা চাইলেও এটা ফাইন্ড আউট করতে পারবো না। না, কিন্তু এটা সেটা মনে করেন কিনা যেটা অনেক বড়। অবশ্যই মনে করি। এটা তো আমরা সবসময় আগে আমরা যখন শুরু করি 2005-এ ক্লোজার পয়েন্ট শেষ হয়, তো আমাদের শুরু থেকেই তখন থেকেই ডিজিটাল যুগ শুরু হলো। আমার প্রথম সলোটা বেরিয়েছিল ক্যাসেটে, প্রথম টাইম পেয়েছিলাম, দ্বিতীয় থেকে আমার সিডিতে, তারপরে সিডিও বন্ধ হয়ে গেছে আস্তে আস্তে। তো আমরা কিন্তু ওই জায়গাটা পাইনি, আমরা যেটা এই জায়গাটাই আসতে যাচ্ছে। আচ্ছা, এই যে অডিও বাজার একটা একদম ধ্বংস হয়ে গেল, এটা কি কারণ? এটা কি মানে এটার কারণ যে আমি বিনামূল্যে পাচ্ছি কেন, আমি কেন টাকাতে কিনতে যাব? এটাই একটাই কারণ। আগে আমাকে 35 টাকা খরচ করে একটা ক্যাসেট কিনতে হতো, এছাড়া কোনো ওয়ে ছিল না, আমার কোনো অনলাইন ছিল না, কোথাও গিয়ে আমি শুনতে পারতাম না, আমাকে দেখুন এখন অনেক শিল্পী, হ্যাঁ না সেটাও বিষয় না, এখন অনেক সিঙ্গার, এখন অনেক অ্যাভেলেবিলিটি, এখন অডিয়েন্স কিন্তু খুব সহজেই কিন্তু গান শুনে ফেলছে। হ্যাঁ, ওটার জন্য ওই যে যেটা বললাম যে আগে তো টিকিট কেটে গান শুনতে হতো, এখন সেটা নেই। এখন আমি চাইলে কিন্তু অনেক আমার দেখাচ্ছে আমার এলাকায় একটা বড় কনসার্ট হচ্ছে, আমি যাচ্ছি, আমার আর্টিস্টকে আমি সামনাসামনি দেখতে পাচ্ছি, আগে কিন্তু সে ওয়েটা ছিল না। অনেক কিছু ম্যাটার করে, একটা শিল্পীর পেছনে কিন্তু অনেক ব্যাপার থাকে যেগুলো আমাদেরকে এখন মেনটেন করতে কিন্তু অনেক হুমড়ি খেয়ে পড়তে হচ্ছে। কারণ আগে সব কিছুর একটা, তুমি যত কিছুই বলো না কেন যে আমাদেরকে প্ল্যাটফর্ম অফকোর্স দিয়েছে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমরা কতটুকু মেনটেন করতে পারছি এটা কিন্তু একটা ফ্যাক্ট। ওই জায়গা থেকে বলতে গেলে আমি হয়তো আরও কিছু নেগেটিভ কথা আসবে এখানে, কারণ আমরা যে প্ল্যাটফর্মটা পেয়েছি, আমাদেরকে একটা ইন্ডাস্ট্রিতে ঢুকিয়ে দেওয়া হলো, কিন্তু আমরা কি সেই গাইডলাইনটা পেয়েছিলাম? আমাদের যেটা দরকার ছিল না। এটা কিন্তু ফার্স্ট টাইম কিন্তু আমরা টিভি চ্যানেল আমরা দুজনেই বললাম, এর আগে কিন্তু কখনো বলা হয় না। প্রত্যেকটা ট্যালেন্ট হান্ট শো থেকেই যারা আসে মার্কেটে, তাদের কিন্তু গাইডেন্স করা হয় না একটা নির্দিষ্ট সময় পর্যন্ত করা উচিত। মানে তারা মনে করে তাদের দায়িত্ব ওই প্রতিযোগিতা অনুষ্ঠান পর্যন্তই, ব্যবসা শেষ, ওদেরকে ছেড়ে দাও, ওরা এখন করে খাক যা যেভাবে পারে আর কি। এটা ঠিক না। এটা করলে হয় কি, ওই যারা নতুন, একদম আমরা যারা নতুন এসেছিলাম, আমরা কিন্তু অনেক ধরনের বিপদের সম্মুখীন হয়েছি, অনেক ডিসিশন আমরা নিতে পারিনি, কারণ আমরা ছোট। অনেক ক্ষেত্রে অনেক ভুল হয়েছে, যদি সেটা গাইডলাইন করা হতো আমাদের সেই ভুলগুলো হতো না, এবং আমরা হয়তো আরো অনেক ভালো জায়গায় থাকতাম। আপনি কি বলেন? আপনিও সেটা মনে করেন কি? বিশেষ করে রাজীব রন্টে এরাই তো বাংলাদেশের প্রথম রিয়েলিটি শো থেকে এসছে 2005-2006 থেকে, এবং আমি তাদের এই প্রতিযোগিতার সাথে পরোক্ষভাবে, পরবর্তীতে প্রত্যক্ষভাবে খুব জড়িত ছিলাম। বিশেষ করে তাদের কনসার্টগুলো যখন তার একটা টিভি চ্যানেল থেকে বের হয়ে আসে, পরবর্তীতে একটি প্রতিষ্ঠানের সাথে তাদের চুক্তিবদ্ধ ছিল অডিও এবং কনসার্টগুলো, সেগুলো কোঅর্ডিনেশন আমি করতাম তখন। এবং ওইটাই কিন্তু বাংলাদেশে হচ্ছে যে আর্টিস্টদেরকে নিয়ে যে একটা প্রফেশনাল ভিত্তিতে আর কি যে কনসার্ট বা সঙ্গীত আয়োজনগুলো করা ছিল আর কি। তখন সেটাও ছিল কিন্তু বেশি দিনের, যে না 2 বছর বা 3 বছর আর কি। তাই এটা তারা যেটা বলছে যে এটা যদি এটা আরেকটু বেশি সময় নিয়ে এটা করা হতো, তাদেরকে আরেকটু গ্রোমিং করা হতো, সেক্ষেত্রে হয়তো তার একটু বেশি সাপোর্ট পেত আর কি। তারপরেও আমরা বলবো যে আমরা যদি এখন দেখি যে বর্তমান সঙ্গীত অঙ্গন যারা লিড দিচ্ছে আর কি, এই সময়কার যারা পপুলার, যারা আপনি দেখেন 10 বছরে যদি 10টা গান হিট হয়, তাদের মধ্যে এদের গানই কিন্তু আছে, রিলেশন থেকে যারা এসছে তাদের গানই কিন্তু আছে। এটা যদিও অনেক বিতর্ক করে এরা কতটা রিয়েল, কিন্তু আমি তাদের দেখছি। আপনি শিল্পীগুলো দেখেন এখন যারা মার্কেটে লিড দিচ্ছে, যাদের গান হিট হচ্ছে, যাদের গান শুনছে, যারা একটা প্রতিযোগিতার মাধ্যমে এসেছে, হ্যাঁ তারা তো পরীক্ষিত হয়ে এসছে, এবং তাদের জাজগুলো দেখেন বাংলাদেশের প্রথিত
দেশ বরেণ্য কিন্তু সঙ্গীত শিল্পীরাই তাদের যাচ্ছিল, সঙ্গীত অঙ্গগুলোই। তারা তো একটা প্রতিযোগিতার মাধ্যমে আসলেও তারা কিন্তু তাদের রিয়েলটা দিয়ে এসছে। কিন্তু রাজীব, কথা হচ্ছিল গানের মৌসুম নিয়ে। এখন তো বিভিন্ন জায়গায় কনসার্ট হচ্ছে, প্রোগ্রাম হচ্ছে। ধরেন একজন শিল্পীর কাছে আপনার কথাই বলি, আপনার একটা অ্যালবাম খুব হিট হলো, মানুষ দেখলো, সেটি আপনি কিভাবে উপভোগ করেন? আর একটা স্টেজ প্রোগ্রামে পারফর্ম করলেন, দর্শকরা সরাসরি আপনাকে নানা রকম তাদের অনুভূতি জানাচ্ছে, আচ্ছা। কোনটা আপনাকে বেশি ছুঁয়ে যায়? দুইটাই ছুঁয়ে যায়, কারণ দুইটা এক অপরের সঙ্গে যুক্ত। কারণ যখন আমি গান বের করব, সেই গান যখন মানুষ শুনবে, সেই গানটা কিন্তু আমি স্টেজে গিয়ে গাইবো। সো এইটাকে আগে শোনাতে হবে, দেন আমি গিয়ে যখন ওই গানটাই গাইবো, মানুষ বলবে যে এই গানটা করো তোমার, তখন সবচেয়ে বড় শান্তিটা লাগে যে নিজের কোনো গান যখন রিকোয়েস্ট করে দর্শক যে ভাই আপনার ওই গানটা গান, এর চেয়ে বড় শান্তির কিছু নাই স্টেজে গিয়ে সরাসরি। আর এমনিতে আপনার কাছে, আমি রন্টির কাছে জানতে চাই, ধরেন দুটোর মধ্যে কি পার্থক্য? আপনি স্টুডিওতে একটা গান করছেন, সেটা রেকর্ড হচ্ছে, সেটার একটা অনুভূতি, আর স্টেজে একটা পারফর্ম করছেন, সেটা দর্শকদের অনুভূতি আপনি দেখতে পাচ্ছেন। স্টেজের ব্যাপারটা আসলে আমি সরাসরি একটা কমেন্ট পাচ্ছি, সরাসরি একটা রিয়াকশন পাচ্ছি অডিয়েন্সের, ওটার অনুভূতিটা অনেক মানে অন্যরকম। কারণ স্টেজে আবার এটা একটা চ্যালেঞ্জিংও, কারণ স্টেজে আমাকে অন রিকোয়েস্ট কিন্তু অনেক গানও গাইতে হচ্ছে, ওটা আমি গাইতে পারছি কি না, ওটার আসলে মানে সেন্সটা একটু অন্যরকম। আবার যখন আমি একটা গান রেকর্ড করছি, যেটা রাজীব ভাই বললো, ওটা আমি রেকর্ড করার পর যখন একটু জনপ্রিয়তা পাচ্ছে, তখন যখন আমাকে দূর থেকে বলা হচ্ছে এই গানটা শুনতে চাই, এটা কিন্তু একটু অন্যরকম একটা ফিলিংস তখন কাজ করে যে আমার গানটা আমাকে গাইতে বলছে। একটা বিষয় হলো অন্য স্টেজে ব্যাপার। আমরা আমাদের সময় খুব কম থাকে, যে সময়ের মধ্যে আমাদেরকে বেস্ট আউটপুট দিতে হয়। Exactly, এটা আর একটা রেকর্ডিং challenge। আমাদের অনেক সময় থাকে, আমরা কিন্তু চেষ্টা করে আমাদের পারফেক্ট ডেলিভারিটা দিতে পারি রেকর্ডিং এ সেশনে আর কি, যে সময় নিয়ে আস্তে 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 করছি, কিন্তু স্টেজে গিয়ে সময়টা স্টেজে থাকে না। এটা একটা চ্যালেঞ্জ বলছেন। Right. আবার কি লাইভ পারফরমেন্সে আমার মনে হয়, দর্শক হিসেবে আমি বলছি, আমি যখন দর্শকের সাথে থাকি, একজন সঙ্গীত শিল্পীর কাছে একটা গান রিকোয়েস্ট করা হলো, তার যদি একটু তাল কেটে যায়, একটু ভুল হয়, দর্শকরা কিন্তু অতটা মাইন্ড করে না। না না, তখন এটা হ্যাঁ, তখন এটা হতে পারে ফর দ্য সিস্টেম একটু এটা হচ্ছে ঝামেলা হতে ভালোবাসার পারে। কারণে হয়। ভালোবাসা দেখা বেশি যায় থাকলে এটা তখন feel কোনো করে। মাইন্ড করে না, ভালোবাসা কম থাকলে হয়তো দু একজন মাইন্ড করতে পারে, অনেকে করেও। আপনি আয়োজন করেন, আয়োজকের দৃষ্টিকোণ থেকে বলছি, ধরেন আপনারা কখনো কোনো চ্যালেঞ্জিং সিচুয়েশনে পড়েছেন যে শিল্পী যার আসার কথা ছিল সে আসেনি, অথবা অন্য কোনো ধরনের চ্যালেঞ্জ, সেগুলো কিভাবে মোকাবেলা করেন? এটা তো অবশ্যই আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। বিশেষ করে আপনি ঢাকা মেট্রো বা বিশেষ করে এই সময় একজন যে পিকনিক সিজন যেটা বলে, এখন কিন্তু ম্যাক্সিমাম আর্টিস্ট সব গাজীপুর মুখী আর কি, ম্যাক্সিমাম গাজীপুর মুখী, একটা অংশ কক্সেস বাজার, আরেকটা অংশ বিভিন্ন স্কুল কলেজের বর্ষপূর্তি অনুষ্ঠান। তা সেক্ষেত্রে হয় কি যে ঢাকাতে কোনো একজন শিল্পী হয়তো তাকে, যিনি গাজীপুর প্রোগ্রাম করছে, তাকে বললো যে লাঞ্চের পরেই আমাদের আপনার স্টেজ 2:30, 3:30টার মধ্যে ছেড়ে দেবো। শিল্পী হিসাব করে 3:30টায় তো আমি স্টেজ থেকে নেমে ঢাকা ইজিলি 7:30টার প্রোগ্রামটা ধরতে পারবো আর কি। কিন্তু ওখানে দেখা যায় যে তাকে শুরু করতে করতে বা শেষ করতে অনেক সময় সন্ধ্যা করে ফেলে দেয়। অর্থাৎ শিল্পীর অনেক ক্ষেত্রে কিছু করার থাকে না, কিন্তু সন্ধ্যার যিনি আয়োজক, যিনি ইভেন্টের দায়িত্বে আছে, তার অবস্থাটা আসলে একটু কল্পনা করলেই বোঝা যায়। তো এক্ষেত্রে আসলে তবে যারা প্রফেশনাল সিঙ্গার আর কি, তারা এগুলো খুব মেনটেন করে আর কি। অর্থাৎ প্রথম প্রোগ্রামে যখন নেয় বা সেকেন্ড প্রোগ্রাম নেওয়ার আগে, তখন তারা অনেক ক্যালকুলেশন করে আর কি। আর প্রফেশনাল অর্গানাইজার যারা ইভেন্ট করে, যারা, তারাও এগুলো চিন্তাভাবনা করেই করে আর কি। কিন্তু যারা আসলে নন প্রফেশনাল এবং প্রফেশনাল, এটা তো সব সেক্টরেই আছে আর কি। হ্যাঁ, তবে যারা এবং এগুলো যারা মেনটেন করতে পারছে, সেটা সিঙ্গার বলে কিংবা ইভেন্ট অর্গানাইজার, তারাই কিন্তু আসলে সাস্টেন করে অনেক দূর এগিয়ে আসছে আর কি। শিল্পীদের ক্ষেত্রেও তাই, অনেক জনপ্রিয় শিল্পী কিন্তু শুধুমাত্র তার কমিটমেন্ট ব্রেক এবং করার কারণে কিন্তু সিনসিয়ারিটির এ কারণে পর্যন্ত আসে। অনেক উপরে গেছে, আবার এই কারণেই অনেক হয়তো সেখানে আর শিল্পীদের ক্ষেত্রে একটা কথা বলা হয়ে থাকে, তারা খুব খেয়ালি হন, তারা খুব ডিসিপ্লিনড হন না। এটা কি আপনি স্বীকার করেন কিনা? হ্যাঁ শেয়ার করি। কেন, কারণটা কি? মানে আচ্ছা, স্বীকার করি বলতে এটা আমার মধ্যে আছে, খেয়ালি পড়া না বা অহংকার নাই আমার মধ্যে, কিন্তু না, কিছু বলছি যে একটু discipline আলসেমি ডিসিপ্লিন মোতাবেক না চলা, এটা আমার মধ্যে আছে। আমার মধ্যে ছোট থেকেই আছে এটা। যেমন ঠিক সময়ে না খাওয়া, ঠিক সময়ে গোসল না করা, ঠিক সময়ে হচ্ছে যখন পড়াশোনা করতাম, পড়াশোনার জায়গাটা তখন টাইম মতো ক্লাসে না যাওয়া, একটু লেট হতোই আমার 10 মিনিট 15 মিনিট, এবং স্যারের কাছে আমার মানে ঝাড়ি শুনতে হতো আর কি। থ্যাঙ্ক গড যে আজকে লেট করেন নাই, আমরা টাইমলি শুরু করতে না পেরেছি। এই যখন প্রফেশনে ঢুকলাম গানের ক্ষেত্রে, আমি আজ পর্যন্ত যে মির্জা ভাই আমার সঙ্গে আছে, তার সঙ্গে আমি অনেক কাজ করেছি, প্রায় 13 বছর একসঙ্গে আমরা। কিন্তু আজ পর্যন্ত আমার মনে হয় না কোনো ইভেন্ট অর্গানাইজার বলতে পারবে তাদের আমি কমিটমেন্ট করে কোথাও ব্রেক করেছি, লেট করে গিয়েছি। হ্যাঁ, আমি এইটা হচ্ছে প্রফেশনাল, টাইম টু টাইমে যাই, আগে যাই না কখনো, এটা আমার মধ্যে আছে। যখন আমাকে বলা হয় যে আমাদের প্রোগ্রাম লাঞ্চের আগেই শুরু হবে, বা আমি যখন বুঝতে পারি, আমি কিন্তু ক্যালকুলেশন করি সব প্রোগ্রামের ব্যাপারে। যখন আমাকে বলা হয়, আমি কিন্তু অন্যভাবে খবর নিয়ে শুনি যে আসলে প্রোগ্রামটা কখন শুরু হবে। তো যখন আমাকে বলা হয় 3টায় শুরু হবে প্রোগ্রাম, বেসিক্যালি প্রোগ্রাম শুরু হবে নামাজের পরে, মাগরিবের নামাজের পরে।
তো আমাকে বলা হচ্ছে 3টায় আমাকে আসতে হবে ওখানে। তো আমি সরাসরি ওদের সঙ্গে ক্লাসে যাই না, কারণ গেলে হবে কি সম্পর্ক খারাপ হবে। আমি আন্ডারগ্রাউন্ডের মাধ্যমে খবর নেই যে আসলে প্রোগ্রাম শুরু হবে 6টায়, তো আমি 5:30 গিয়ে পৌঁছাই। এবং আমি তাতে কিন্তু প্রোগ্রামের তাদের আগেই কোনো complaint থাকে এতে না। ওদের একটু রাগান্বিত হয় ওরা, কিন্তু আমি যখন যাওয়ার পরেও ঠান্ডা হয়, ঠিক আছে ওরা তো আগেই তো আসছে। কিন্তু সব যাদের প্রোগ্রাম আর কি তারা আশা করে শিল্পী অনেক আগেই এসে বসে থাকবে, কারণ রাস্তাঘাটে অনেক জ্যাম থাকে, দেরি হতে পারে। এই কারণে ওরা ভয় থাকে, যে টেনশনে থাকে যে আগে আসলে আমরা টেনশন মুক্ত হলাম, এখন অনুষ্ঠান শুরু করতে পারবো। আমরা অর্গানাইজারের পক্ষ থেকে শুনলাম যে এরকম কমিটমেন্ট না রাখতে পারলে তাদের কি অবস্থায়, আপনারা শিল্পী হিসেবে এরকম হয় না কখনো এক জায়গায় কমিটমেন্ট আছে আপনার কিন্তু আটকে পড়লেন, যেতে পারছেন না, এরকম সিচুয়েশনেও তো পড়তে হয় অনেক সময়? এরকম অ্যাকচুয়ালি আমার সাথে হয়নি, বাট মির্জা ভাইয়ের মনে আছে কিনা যায় না, হয়তো মির্জা ভাইকে আমি এরকম একটা দুটো প্রবলেম থেকে উদ্ধার করেছিলাম যে আর্টিস্ট যেদিন প্রোগ্রাম সেদিন উনি যেতে পারবে না, কোনো একটা রিজনে যেতে পারবে বা না। 1.5 ঘন্টা আগে হ্যাঁ যেতে, তো আমি তখন আমাকে মির্জা ভাই ফোন দিয়েছে যে তুমি আজকে ফ্রি আছো, একটু যেতে পারবে না আমাদের প্রোগ্রামে। হ্যাঁ আমি তো যদি ফ্রি আছি করতে পারবো। মানে আমি বলা তো আর না করতে পারিনি আর কি, ফ্রি হয়তো ছিল, অন্য কেউ হলে বলতে 1 ঘন্টা আগে হয়তো বলতো যে না, আমি কমিটমেন্ট free না। ফেলটা সেভাবেও হয় না আরো কিছু কারণে, কারণ আমি অ্যাকচুয়ালি খুব একটা লেট করি না, কিন্তু এখন আমার টাইমটা মেনটেন আরো একটু বেশি হয়ে যায়, বেশি আগে চলে আসে অনেক ক্ষেত্রে। আমার মানে আমার সাথে যারা বাজান সেখানে আমার হাজবেন্ড আছে, আচ্ছা, সে আবার খুব সিনসিয়ার, হ্যাঁ তো তার কারণও হলো দেখা যাচ্ছে আমাকে সময় মতো একটা সবকিছু সময় মতো যেতেই হচ্ছে। আচ্ছা রাজীব, একটা অন্য বিষয়ে আসি। ধরেন আমাদের দেশে এখন মানে এখনো সেই পরিস্থিতি এসছে কিনা যে মিউজিকটাকেই প্রফেশন হিসেবে নেয়া, মানে এটা কতটা এখনো আমাদের, আমরা ওই জায়গায় কতটা পৌঁছতে এক পেরেছি? কথাও তো দিব, না এক কথায় না, দুই কথায় বলতে পারেন, অসুবিধা নেই। প্রফেশন হিসেবে আমরা তো নিয়েছি, হ্যাঁ চলছে তো সেটাই আমরা। বলছি। হ্যাঁ, তো যেহেতু চলছে, কিন্তু আমাদের মধ্যে যদি বলেন যে আমাদের মধ্যে সফলতা কতটুকু, সার্থকতা বা মানসিক মানে পরিপূর্ণতাটা কতটুকু, এই ক্ষেত্রে আমরা বলবো যে না, আমরা পরিপূর্ণতা পাইনি এখনো। হ্যাঁ, তো এই উত্তর শুনে যদি কেউ মনে করে যে না প্রফেশনাল হিসেবে নেওয়া যাবে না, তাহলে নিতে পারে যে কেউ। কিন্তু বেসিক্যালি আমাদের দেশের পরিবেশটা এখনো প্রফেশনালি ওভাবে নেয়ার মতো মিউজিক করার মতো পরিবেশ এখনো বাংলাদেশে হয় নাই। কথা হচ্ছিল সঙ্গীতকে পেশা হিসেবে নেয়া। আমাদের দেশে সঙ্গীতকে পেশা হিসেবে নেয়ার ক্ষেত্রে চ্যালেঞ্জগুলো কি কি? শুধু সঙ্গীত শিল্পী না, তার সঙ্গে আনুষঙ্গিক যারা আছেন, যারা যন্ত্রী, যারা বাজান, সবার কথাই বলছি। জি, আমি মনে করি যে আগের থেকে এখন তো আমাদের মিউজিক ইন্ডাস্ট্রি অনেক রিস্ক, কাজের ক্ষেত্র বাড়ছে। যেমন একসময় শিল্পীরা সঙ্গীতকে পেশা হিসেবে নিতে হয়তো অত এগিয়ে আসতো না, পাশাপাশি করতো, একটু ভালোবেসে করতো, তার প্যাশন থেকে করতো। কিন্তু এখন কিন্তু একজন শিল্পী বা একজন শিল্পীর সাথে সংশ্লিষ্ট মিউজিশিয়ান বা গীতিকার, সুরকার সবাই কিন্তু এই কাজের ক্ষেত্র বাড়ছে। একজন মিউজিশিয়ান আগে কিন্তু একজন শিল্পী কখন তাকে ডাকবে, তার সাথে পারফর্ম করতে হবে, এখন কিন্তু অবস্থাটা এরকম নাই। কিন্তু আগে আমরা স্টেজে দেখছি যে কোনো একজন 5 জন মিউজিশিয়ান একটা স্টেজে 5 জন 6 জন শিল্পীর সাথে তারা পারফর্ম করছে বা সাপোর্ট করছে, বাজিয়েছে আর কি। কিন্তু এখন কিন্তু দেখা যায় যে প্রতিটা শিল্পী তার নিজস্ব একটা গ্রুপ বা ব্যান্ড মেনটেন করে আর কি। তাতে হয় কি যে মিউজিশিয়ানের সংখ্যা বেড়ে যাচ্ছে। ওকে একই স্টেজে দেখা যাচ্ছে আগে যেখানে 5 জন পারফর্ম করতো, এখন 3 জন শিল্পী থাকলে 3 5 15 জন পারফর্ম করছে। এবং এটা কিন্তু তাদের প্রফেশনালিজম আরও বাড়ছে আগের থেকে। সে তার গানটাকে ভালোভাবে প্রেজেন্ট করতে পারছে, সে প্র্যাকটিস করছে তার ব্যান্ড নিয়ে। এবং এখনও আরেকটা যেটা দেখা যায় যে একজন প্রত্যেক শিল্পী সে তার মতো করে একজন সাউন্ড ইঞ্জিনিয়ার নিয়ে আসছে। তার মানে একটা স্টেজে যদি 3 জন শিল্পী থাকে, 3টা সাউন্ড ইঞ্জিনিয়ার আসছে, এখানে কিন্তু 3 জন সাউন্ড ইঞ্জিনিয়ারও কিন্তু তার কর্মক্ষেত্র বেড়ে গেল। যেটা কিন্তু আগে সাউন্ড ইঞ্জিনিয়ার কি, এই জিনিসটা তো প্রশ্ন করতে হবে, মানে হ্যাঁ সাউন্ড ইঞ্জিনিয়ার কেন, এত মানুষ কেন, হ্যাঁ। কিন্তু এখন কিন্তু এগুলো শুরু হয়ে গেছে, যে কাজে আমার মনে হয় যে কাজের ক্ষেত্রে এখন পেশাদারিত্ব সুযোগ চলে আসছে। আরেকটা বিষয়, সম্প্রতি আমরা হারালাম আমাদের সঙ্গীতের লেজেন্ড আয়ুব বাচ্চুকে। ধরেন উনার কথা যদি বলি, যেভাবে মানুষ তাকে স্মরণ করেছে তার মৃত্যুর পর, আমরা দেখেছি যে ওপার বাংলাতেও, কলকাতাতেও তাকে নানাভাবে স্মরণ করেছে। তো একজন শিল্পীর এর চেয়ে বেশি চাওয়া আর কি হতে পারে এই জায়গায় যদি যেতে পারে? আরেকটা বিতর্ক আয়ুব বাচ্চুর প্রসঙ্গে যে কারণে আসলো, একটা কথা দীর্ঘদিন ধরেই শুনি যে মানুষ বলে, সবসময় বলে, এটা অভ্যাস, যে আগে কত ভালো গান হতো, এখন এত ভালো গান হয় না। আয়ুব বাচ্চু প্রমাণ করেছেন যে এখনো ভালো গান হয়। এই কথাটা কেন বারবার শোনা যায় যে আগে ভালো গান হইতো, এখন কেন হয় না? এটা আসলে সত্য কথা, এটা আসলে শোনা যায়, মানে যেটা ঘটে তার কিছু, যেটা রটে তার কিছু তো ঘটে, এরকম ব্যাপারটা। আগে অনেক ভালো গান হতো, আসলেই ভালো গান হতো, এখন ভালো গান হচ্ছে না? এখন হচ্ছে, কিন্তু তুলনামূলকভাবে অনেক কম হচ্ছে। আগে তুলনামূলকভাবে বেশি হতো। 100টা গান হলে এর মধ্যে 80টা গানই ভালো হতো। এখন 100 গানের মধ্যে আপনি ওই 30টা গান ভালো পাবেন, 70টা পাবেন না। তো এটা আরো বেশি হওয়া উচিত ছিল। এটা কেন হচ্ছে না রন্টি, আপনার কাছে জানতে চাই, আপনি কি মনে করেন এর পেছনে কারণ? ওই যে কোয়ালিটি,
মানে কি আমি যখন একটা কোয়ালিটি মেনটেন করে কাজ করতে যাচ্ছি তখন কিন্তু সে জায়গায় আমাকে একটু বিপাকে পড়তে হচ্ছে। সেটা কীরকম? কারণ এখন কিন্তু শ্রোতাদের কিন্তু লিসেনিং ম্যাটারটা কিন্তু ভ্যারিয়াস হয়ে গেছে। আমি যদি মিনিমাম লেভেলের একজন ভিউয়ার্স হই, একজন দর্শক হই, আমি চিন্তা করছি ইন্ডিয়াতে এখন এই গানটা হচ্ছে আমার পার্শ্ববর্তী দেশ, সেই মোতাবেক আমি বাংলাদেশে একটা গান শুনতে চাই। তখনই কিন্তু আমার যে দেশে যে আগের যে ফ্লেভারটা, ইউজুয়ালি আমরা যে ফ্লেভারে গান শুনতে অভ্যস্ত, সেটা কিন্তু আমরা হারিয়ে ফেলছি। আমরা সিমিলারিটি বজায় রাখতেই কিন্তু নিজেদের সর্বসত্যটা হারিয়ে ফেলছি। নিজেদের একটা সত্তা আছে, আমার দেশের গানের কিন্তু একটা ম্যাটার আছে। আমার দেশের যে গানগুলো এলআরবি যে গানগুলো করে গেছেন, বা নগর বাউল করে গেছেন, মায়ের চিলো করে গেছেন, বড় বড় আর্টিস্ট যারা আছেন, কুমার বিশ্বজিৎ যে গানগুলো করে গেছে, ওদের গানের কিন্তু ওরা যে গানগুলো করে গেছে মানে তাদের নিজস্বতা আছে, স্বকীয়তা আছে, সেটা হ্যাঁ বলছেন। স্বকীয়তা আছে, কিন্তু আমরা কিন্তু এখন এটা করছি না। যারা আমরা গান শুনছি আমরা মানে কিন্তু এক্স্যাক্টলি তাদের একটা সিগনেচার থাকে। না, শ্রোতার জায়গাটা আমি কমপ্লেন করব না এই কারণে তুই যেটা করলি। না, আমি তো এটাই বলছি যে আমি সিমিলারিটি খোঁজার চেষ্টা করছি কেন? তাহলে ঠিক এটা আছে, আমার আমি একটা রাজি, দায়বদ্ধতা কাজ করে। আমি বাংলাদেশি, আমার একটা কালচার আছে নিজস্ব, আমার অনেক বড় একটা মানে গানের ভান্ডার রয়েছে, বিভিন্ন ধরনের গান, হ্যাঁ, আধুনিক গান, ফোক গান, ফিল্মের গান রয়েছে, লালন সঙ্গীত রয়েছে, নজরুল সঙ্গীত, অনেকগুলো শাখা প্রশাখা আমাদের বাংলা গানেই রয়েছে, অন্য কোনো গানে কিন্তু নেই। তো এত বড় জায়গা রেখে আমি কেন আরেকজনটা কপি করতে যাবো? এক্স্যাক্টলি, কেন আমি ইন্ডিয়ান গানের মতো আমার হইতে হবে? করছি। আমার নিজস্ব কালচার রয়েছে, আমি সেটাকেই তুলে ধরবো। মানুষকে শুনতেই হবে। কেন শুনবে না? তারা শুনবে, কারণ তারাও বাংলাদেশি। এখন মানুষ রয়েছে কনফিউশনে, কোনটা শুনবে আমরা দিতে পারছি না। একটা সত্য কথা আমি আপনাকে বলি, সেটা ধরেন আমি স্টুডিও কাজগুলো করি, আমি ফিল্মে কাজও করছি, জিঙ্গেল করছি। মাঝে মধ্যে আমারই কিন্তু মনে হয় যে সকালে আমি যে কাজটা করেছি, যে গানটা গেয়েছি, বিকালে যে গানটা গাইছি প্রায় সিমিলার, আমি কিন্তু মনে রাখতে পারছি না। রিজনটা একটাই, কারণ আমরা কেউ সেভাবে চিন্তা করে একটা গান বানাচ্ছি না। সবার কথা বলছি না, এখন সবাই কাজ করছে, মানে ব্যস্ততাও বেড়ে গেছে, আমার অনেক কাজ, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আমি কোন কাজটাকে এক্সট্রা বলবো ওটা কিন্তু আমার একটু ভেবে বলতে হবে আপনাকে। আমি হুট করে আপনাকে বলতে পারবো না। মানে যেটা আপনার এক্সট্রাঅর্ডিনারি, যেটা মনে করছেন একটু হ্যাঁ, বিশেষ কাজ, আমার যে গানটা এক্সট্রাঅর্ডিনারি, আমি যে গানটা আমার প্রথম প্লেব্যাক যেরকম ফেমাস ছিল, এখন কিন্তু আমি অনেক প্লেব্যাক করছি, কিন্তু সেরকম কিন্তু হচ্ছে না। কারণ কি, ডিরেক্টর বলে দিচ্ছে যে এই মুভির, ওই দেশে এই মুভির এই গানটার মতো এই গানটা বানাতে হবে। তো আমি তো এই গানটা শুনে ফেলেছি আগে, আমি দর্শকের দোষ দিচ্ছি না, যেটা রাজীব ভাই বললো। তো আমি যখন শুনে ফেলি, তাহলে আমার এই গানটা কিন্তু সেম কিন্তু ওই আঙ্গিকে করা হচ্ছে। কিন্তু আবার দেখেন, আমাদের এখানে ফিল্মের প্লেব্যাকের কথাই যদি বলি, আমাদের এখানে সৈয়দ শামসুল হক গান লিখেছেন, সুরকার আছেন, অনেক গুণী সুরকার আছেন। আইয়ুব বাচ্চু ফিল্মের গান যেই কয়টাই করেছেন, জেমস করেছেন, জেমস মুম্বাইতে গিয়েও করেছেন, সেগুলার মান নিয়ে তো কোনো প্রশ্ন নাই। আম্মাজান ছবির গান কত হিট আইয়ুব বাচ্চুর করা। তো আমি বলছি যে কোয়ালিটি যদি দেওয়া যায়, সেটা কোন প্ল্যাটফর্মে কে গাইলো, কোন জায়গায় গেল, সেটা আসলে ম্যাটার করে। কোয়ালিটি দেওয়ার দায়িত্ব হচ্ছে গীতিকার, সুরকার, মিউজিক ডিরেক্টর, এই তিনজনের হাতে। আপনি যাদের কথা বলেছেন তারা শিল্পী, তারাই চুজ করবে। আপনি যাদের কথা বলেছেন তারা কিন্তু যে মোতাবেক কাজ করে, সেটা কিন্তু এখন আমরা করতে পারছি না চাইলো। সেই জায়গাটা একটু আমি ওমর মির্জা ভাইয়ের কাছে আসছি, আপনি অনেক অভিজ্ঞ লোক এখানে। ঠিক আছে, আসলে আমরা তো গান শুনে এত আজকে শিল্পীদেরকে চিনেছি, কিন্তু এখন গান শোনার পাশাপাশি আমাদের দেখতে হয়। এক্স্যাক্টলি, এখন আমরা অনেক মিউজিক ভিডিও দেখে আর কি, গানটা অনেকক্ষণ না দেখার পরে আর কি আমরা বুঝতে পারি না এটা শিল্পীটাকে অ্যাকচুয়ালি। এটা হচ্ছে এটা কি আপনি বলতে চাচ্ছেন যে কারো কোনো সিগনেচার থাকছে না? মানে গানটা অবশ্যই, যে ধরেন আইয়ুব বাচ্চুর কথাই বলি আমি, তার সুর করা একটা গান অন্য কেউ গাইলো, এটা জুয়েল গাইলো না কে গাইলো, কিন্তু আমরা বুঝতে পারি যে এটা বাচ্চু ভাইয়ের করা। প্রত্যেকটা নিজস্বতা ছিল, যে এটাতে স্টাইলটা অমুক শিল্পীর, যেটা এখনকার স্টাইলটা বুঝতে পারি না। হ্যাঁ, তারপরে এখন কিছু প্লাস পয়েন্ট আছে, আমরা যারা স্টেজ প্রোগ্রামগুলো করি, যেমন আগে আমরা একটা প্রোগ্রাম, সাপোজ একটা অনুষ্ঠান 1.5 ঘন্টার প্রোগ্রাম, একটা শিল্পী আসলো, নিজের পছন্দ একটা দুইটা করো, একটা রিকোয়েস্ট আসতো যে অন্য কোনো দেশের অন্য কোনো ভাষার গানের প্রতি। এই রিয়েলিটি শো আসার পরে গত কিন্তু 12-13 বছর একটা পরিবর্তন আসছে, এটা খুবই অ্যাপ্রিসিয়েটেবল, যে এখন তারা তাদের বাংলা গান দিয়ে একটা স্টেজ প্রোগ্রাম শেষ করে দিতে পারে। আমাদের দেশের শিল্পীরা তাদের নিজেদের গান, তাদের বাংলাদেশের তাদের শিল্পীদের গান এবং বাংলাদেশের গান দিয়ে একটা অনুষ্ঠান এখন শেষ করে। এখন কিন্তু প্রথম দিকে সমস্যা হতো, রিকোয়েস্ট আসতো হয়তো কোনো হিন্দি মুভির জনপ্রিয় গানের জন্য, এখন কিন্তু অডিয়েন্সটাকেও কিন্তু এখনকার এই শিল্পীরাই কিন্তু চেঞ্জ করছে কিন্তু। এবং যারা যেসব লিজেন্ডারি আর্টিস্টদের কথা বললেন, যারা আজকে মিউজিক ইন্ডাস্ট্রিকে এই পর্যন্ত টেনে আনছে, তারা তো তাদের অ্যালবামের গানই করে। আজ এই প্রজন্মের যেসব শিল্পীগুলো গত 10-12 বছর কিন্তু এই সংগ্রামটা করে যাচ্ছে, যে না, আমরা অন্য ভাষার গান থেকে আমাদের শ্রোতাদেরকে সরাই আনবো,
প্রথম দিকে এটা কিন্তু আমাদের একটা চ্যালেঞ্জ ছিল। শিল্পীদের কাছ থেকে শুনছিলাম যে তারা স্টেজ পারফরমেন্স কতটা এনজয় করেন এবং স্টুডিওতে একটা গান রেকর্ডিং কতটা এনজয় করেন। আপনার কাছে যেটি জানতে চাই, আপনি এগুলো এই ধরনের অনুষ্ঠান আয়োজন করে থাকেন, একজন দর্শক কেন এত কষ্ট স্বীকার করে, এত ঝামেলা করে একটা মাঠে এসে স্টেজের সামনে বসে বা একটা হলরুমে এসে শুনে, বাসায় বসে তো সে আরামসেই শুনতে পায় তার ডিভাইস দিয়ে, কেন এই কষ্টটা করে? এর পেছনে কি কাজ করে? না, আমরা যখন টেলিভিশনে বা ক্যাসেটে বা সিডিতে আমরা যেভাবে একটা গান শুনি, সেটা এক ধরনের একটা মিডিয়াতে গান শুনি, কিন্তু অ্যাকচুয়ালি যে এনজয়মেন্ট যেটা আর কি, সেটা কিন্তু আসলে একটা শিল্পীর সরাসরি প্রত্যক্ষ অনুষ্ঠান থেকেই পাওয়া যায় আর কি। এবং একজন শিল্পীও কিন্তু তার একটা গান শ্রোতাদের কতটুকু কাছাকাছি পৌঁছেছে স্টেজ শো করলে কিন্তু বুঝতে পারে আর কি। সেজন্যই আসলে সেটার আবেদন অনেক বেশি। আবেদন অবশ্যই বাংলাদেশে অনেক বেশি। এখন যেই পরিমাণ স্টেজ শো বা এই ধরনের অনুষ্ঠান হচ্ছে, সেটা কি শিল্পীদের জন্য যথেষ্ট? মানে আমি বলতে চাচ্ছি যে নাকি আরো বেশি অনুষ্ঠান হওয়া দরকার। আপনি একটা কথা বলছিলেন যে এখন সম্মানের বিনিময়ে, প্রদর্শনীর সম্মানের বিনিময়ে অনুষ্ঠান করা কমে গেছে, এখন ওপেন এয়ার কনসার্ট বা ফ্রি কনসার্ট হয় বেশি। এতে কি কারা বেশি চ্যালেঞ্জের মুখে পড়ছে, আপনার মতো আয়োজকরা নাকি শিল্পীরা? কাদের জন্য না, এটা এখানে challenge? এটা আসলে শিল্পীদেরই চ্যালেঞ্জটা বেশি আর কি। যে কারণটা হচ্ছে যে শিল্পীকে আগে হচ্ছে সারা বাংলাদেশ থেকে তার একটা রিকোয়ারমেন্ট আসতো আর কি, বা রিকোয়েস্ট আসতো আর কি, যখন যদি বিভিন্ন মিডিয়াতে বা টেলিভিশন রাতের বেলা যদি লাইভে দেখে ফেলে, তখন হয়তো তার অনেক সময় কমে যেতে পারে যদি বারবার দেখে ফেলে। যে আগেকার ওই যে কোনো একটা জেলা শহরে একজন শিল্পী গেলে, নামকরা শিল্পী গেলে, তার জন্য কিন্তু অপেক্ষা করতে 1 মাস আগে থেকে 2 মাস আগে থেকে, যে আমাদের অমুক জনপ্রিয় শিল্পী আসছে, বা পোস্টার হতো আর কি, তারপরে মাইকিং হতো আর কি। তা সেটা এখন ওই ধরনের প্রোগ্রাম কমে গেছে। এখন শিল্পীরা আবদ্ধ হয়ে গেছে তাদের অডিটোরিয়ামগুলো বা হচ্ছে বিভিন্ন যে কর্পোরেট সেক্টরগুলো। আর তবে কাজের সেক্টরে কিন্তু বেড়ে গেছে। আমাদের ওপেন শোগুলো যদিও অনেক কমে গেছে, কিন্তু এতে যে সমস্যাটা হয়ে গেছে যে সিজনটা কয়টা আছে, মার্চ পর্যন্ত ইনডোর আউটডোর প্রোগ্রাম করার আর কি। তাহলে মার্চ থেকে পরবর্তী অক্টোবর পর্যন্ত এই সময়টা যে বৃষ্টির সময় বা গরমের সময়, এই সময়গুলোতে কিন্তু আসলে আমাদের আউটডোর কনসার্টগুলো অনেক কমে যায় আর কি। তা আমাদের যদি হচ্ছে সারা বাংলাদেশে যদি কিছু বড় বড় অডিটোরিয়াম থাকে বা হচ্ছে পৃষ্ঠপোষকতা থাকে, যে আমাদের যারা কোম্পানিগুলো আছে আর কি, বড় বড় মাল্টিনেশনাল কোম্পানিগুলো, কর্পোরেট হাউসগুলো যদি পৃষ্ঠপোষকতা করে যে সারা বছর কনসার্ট চলবে আর কি, সেক্ষেত্রে মানে শিল্পীদের জন্য এটা খুব ভালো হয়। আমরা কথা বলছিলাম গানের মান এবং কোয়ালিটি নিয়ে। আপনি কিছু সমস্যার কথা বললেন, সেগুলো থেকে উত্তরণের পথ কি? একজন শিল্পী হিসাবে আপনি কি মনে করেন? আমার দায়িত্ব থেকে যদি আমি বলি, আমি যেহেতু গলা দিয়ে আমার কাজ, তো আমার কাজ হবে হচ্ছে আমার বেস্ট আউটপুটটা যেই গানে আমি করি সেখানে দেওয়া। পাশাপাশি এরকম একটা এনভায়রনমেন্ট আমি চাই, যেটা হলো আমার মতামতের গুরুত্ব যেখানে হবে, মানে থাকবে আর কি। আমি যেটা গান করলাম, সেটা যারই গান হোক, সেই গানের প্রডিউসার যেই হোক, আমার মতামতের গুরুত্ব দিতে হবে। কি গুরুত্ব, কি মতামত? অবশ্যই আলতো ফালতো কোনো মতামত নয়। যদি আমি সেটা বলি যে আমাকে যে চুজ করলেন আপনার গানে, এই গানটা কি সুর কি আমাকে ভেবেই করিয়েছিলেন যে রাজীব কি দিয়ে এই গানটা গাওয়াবো? যদি না করে থাকেন তাহলে আমি গাবো না গানটা। যাকে দিয়ে শুরু করিয়েছেন তাকে আপনাকে জানাইতে হবে আগে যে এই গানটা আমি অমুক শিল্পীকে দিয়ে গাওয়াবো। অথবা আপনি সুর করার পরে এর আগে ভাবেন যে এই সুরটা কোন শিল্পীর গলায় ভালো যাবে, তাকে দিয়ে আপনি গাওয়ান। এমন এই কমিউনিকেশনগুলো থাকলে গানের আউটপুটটা অনেক ভালো হয়। আমরা গান রেডি হওয়ার পরে আশেপাশে কে আছে, কাছাকাছি সাইকেলের মধ্যে কে আছে, বলছেন যে আপনি একটা দীর্ঘমেয়াদী একটা গভীর পরিকল্পনা। অবশ্যই গানের ব্যাপারে তো এটা তো হেলা খেলার বিষয় না। অবশ্যই আগের গানগুলো কিন্তু এভাবেই হতো, অনেক চিন্তা ভাবনা করে হতো। একটা টিউন করে সেই কাজটা ফেলে দেওয়া হতো, না এটা ভালো লাগতেছে না, আবার আরেকটা করি, এটা ফেলে দেওয়া হতো, আরেকটা করি, এরকম কয়েকটা করার পরে কিন্তু ফাইনাল জায়গায় আসতো গানটা। আমরা এখন কিন্তু সেটা করি না, গবেষণাটা নাই আমাদের মধ্যে। এখন কি করি, একটা মোটামুটি দাঁড়াইলেই হলো, সুর কম্পোজিশন যা দাঁড়াইছে এর উপরে ভয়েস দিয়ে গান আউটপুট দিয়ে দিচ্ছি। রাজীব ভাই হচ্ছে, আমি রাজীব ভাইয়ের বোন, এবার অনটিকে দিয়ে গাইয়ে ফেলি শেষ। এই যে বললাম যে সার্কেল, এটা কিন্তু উচিত না। এই তো আমি কেন বারবার শুরু থেকে শোতে বলছি যে কোয়ালিটি, আমি ওর বোন বলে যে গানটা আমি গাইবো তো কোনো কথা না। আরও কিন্তু অনেক আর্টিস্ট আছেন, আমরা সে জায়গায় কিন্তু গভর্নমেন্টের প্রবলেমটা করে ফেলছি। তো ওই আমি সিনিয়র একজন মানুষের সঙ্গে অনেকগুলো গান করেছি, তার অনেক কাছাকাছি আমি গিয়েছি। আমাদের শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যার, ওনার সঙ্গে গেলে না আমি পুরা এই ইন্ডাস্ট্রি থেকে বাইরে চলে যাই। উনি একা একটা ইন্ডাস্ট্রি, ঠিক আছে? কারণ উনি কিন্তু আমার মতো একটু মানে এই টাইপের, যে এই যেগুলো পছন্দ করে না সেগুলো সে করেই না কখনো, সে তার মতো থাকে। এবং তার কথাগুলো এত ভালো লাগে, তার কাজের কোয়ালিটি, সে যে কাজ করে, এখনও সে যে কাজগুলো করে,
মানে আপনি বলছেন যে আসলে সময় সময় নিয়ে দিতে হবে এবং এটার পিছনে ডেডিকেশন সময় নিয়ে করে এবং গানের মধ্যে সে ঢুকে যায়। অবশ্যই আমি আমি একটু রন্টির কাছে যদি আসি, ধরেন কথা ছিল সুরকার গীতিকার সব নিয়ে। আমরা কিছুদিন আগে লুৎফর রহমান রিটার্ন বলছিলেন একটা ওনার লেখায় যে উনি গান লেখা বন্ধ করে দিয়েছেন, বা অন্যরাও যারা গান লেখেন তাদেরকে উনি খুব এনকারেজ করেন না, ডিসকারেজ করেন। কেন? কারণ এদেশে গীতিকারকে সেভাবে মূল্যায়ন করা হয় না। এখন যখন আপনি সুরকার গীতিকারকে মূল্যায়ন না করবেন তখন আপনি ভালো কোয়ালিটির আউটপুট কীভাবে পাবেন? এটা কি একটা চ্যালেঞ্জ মনে করেন কিনা? এটা একটা ফ্যাক্ট, কিন্তু যেহেতু উনি আপনি যার কথা বলছেন উনি কিন্তু খুব হ্যাঁ, গুণী খুবই একজন গুণী ব্যক্তি, তো উনার মুখের কথা যেহেতু উনি বলেছেন এটার পেছনে কোনো একটা রিজন আছে। কারণ এখন গান লেখাটাও কিন্তু একটা, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমাকে এখন বলুন আমি একটা গান লিখে ফেললাম, কেন? উনি যে গানগুলো লিখে গেছে, উনি যে মানে লিখে গেছে, কিন্তু ওনার সময় দেখা যাচ্ছে আমি গান লিখলাম কিন্তু আমার ব্যাপারটা কিন্তু অনেক বেশি এক্সপ্রেস হয়ে যাচ্ছে। কারণটি কি? শুধুমাত্র ওই যে ভাইরাল বা আমার ঘনিষ্ঠতা, সিন্ডিকেটের কারণে একটা গ্রুপ মেনটেন করছে। এই যে আমি মির্জা ভাই, রাজীব ভাই, মির্জা ভাই আমাকে চেনে তাই দেখা যাচ্ছে সব শুধু আমাকেই দিচ্ছে কথা বা আমাকে সাজেস্ট করছে। এটা তো মির্জা ভাই করতে পারেন না, প্রফেশনালি করতে পারেন না, বা এটা রাজীব ভাই করতে পারেন না। এই জায়গায় কিন্তু আমরা কিন্তু আমাদের অনেস্টিটা কিন্তু আমি হারিয়ে ফেলছি। সেক্ষেত্রেই কিন্তু কোয়ালিটিটা কিন্তু আবার চলে যাচ্ছে। গান সবাই গাচ্ছে এখন, অনেক আর্টিস্ট সে জায়গায় কিন্তু, এবং তখন কিন্তু আর্টিস্টরাও কিন্তু চিন্তা করছে না আমাকে এই জায়গায় যে কোনোভাবেই যেতে হবে, হোয়াট এভার আমার কোয়ালিটি থাকবে না আমার গান সবগুলো গেয়ে ফেলছি। সামিনা ম্যাম কিন্তু কখনো কাজটা করেন না। সামিনা চৌধুরীকে কখনো যদি বলা হয় যে উনি আগে পুরো গানটা শোনেন, না আমি গানটা গাইতে পারবো না, ওনার মতো একটা আর্টিস্ট বলার পেছনে কিন্তু এটা অনেক বড় একটা ব্যাপার থাকে। কিন্তু আমরা কিন্তু যারা নতুনরা এসেছি, বাপরে আমাকে গানটা গাওয়াচ্ছে আমি গেয়ে ফেলি, তখনই কিন্তু আবার কোয়ালিটি ডাউন করছে। আমি 2 দিনের জন্য কিন্তু আমি তখন ইন্ডাস্ট্রিতে রান করছি, আমি কিন্তু আর ফিউচারটা ভাবছি না। আমি একটু মির্জা ভাইয়ের কাছে আরেকবার যাচ্ছি। সেটি হচ্ছে গিয়ে এই যে কথা হচ্ছিল যে নতুনদেরকে সুযোগ দেওয়া বা প্রতিভাবান শিল্পীদেরকে তুলে আনা, চেনা পরিচিত এই গণ্ডি থেকে বের হয়ে, এখানে কি আপনারা যারা অনুষ্ঠান আয়োজন করেন তাদের কি দায়িত্ব থাকে না? ধরেন হ্যাঁ, আপনার যারা আপনাকে দিয়ে আয়োজন করাচ্ছে, যারা ক্লায়েন্ট, তাদের একটা ডিমান্ড থাকবে, কিন্তু আপনারা কি সাজেস্ট করেন না অনেক সময় যে নতুন একজন শিল্পী এসেছে বা এদেরকে ট্রাই করতে হবে? যখন কর্পোরেট কোনো একটা অনুষ্ঠানে দেখা যাচ্ছে যে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা একটা অনুষ্ঠানে তারা 3 জনকে চাচ্ছে, ওরা এই 3 জন দেখা যাচ্ছে 1 2 জনের স্পেসিফিক করেই দেয় আর কি। বাকিগুলো অনেক সময় মতামত চায় যে এর সাথে বা এই ধরনের অনুষ্ঠানে কাকে হয়। তা স্বভাবতই আমরা কিন্তু অনুষ্ঠান ওই কর্পোরেট হাউসের স্ট্যাটাস অনুযায়ী আমরা কিন্তু সাজেস্ট করি। তা সেই ক্ষেত্রে অডিয়েন্সটা কারা, একটা স্কুলের যদি মনে করেন 100 বছর পূর্তি, আমরা অনেক স্কুলের প্রোগ্রাম দেখি, বা 50 বছর পূর্তি, 25 বছর পূর্তি, তার যিনি 50 বছর পূর্তি যেসব স্কুলের প্রোগ্রামগুলো হয়, তাহলে স্বভাবতই যাদের যেসব শিল্পীর সঙ্গীতের বয়স হলো 25 30 40, তাদেরকে কিন্তু ফার্স্ট চয়েসটা তাদের থাকে। দেন তখন ওখানে কিন্তু দেখবেন যে প্রজন্মের অনেক অডিয়েন্স থাকে, তখন তাদের বিভিন্ন স্টেজের কিন্তু ক্যাটাগরি কিন্তু অডিয়েন্স বুঝে কিন্তু আমাদের আর্টিস্ট সিলেকশনগুলো এভাবেই হয়। এটা আসলে একটা বোথ আন্ডারস্ট্যান্ডিং, এটা আসলে আন্ডারস্ট্যান্ডিং করে নিতে হয়। আমাদেরও প্রপোজাল থাকে, তারাও প্রপোজ সেখান থেকে চুজ করে আর কি, বা তারাও অনেক সময় বিভিন্ন আলোচনার মাধ্যমে এক জায়গায় ওনারা আবার এটাও করে যাদের সঙ্গে ব্যক্তিগত শত্রুতা আছে, ঠিক আছে, ওদের নাম উঠলে বলে যে ও তো দেশে নাই। অনেক অনেস্ট অ্যাকচুয়ালি, না আমি উনি আছেন বলে না, এই ক্ষেত্রে মির্জা ভাই অনেক অনেস্ট। না, মির্জা ভাই বেসিক্যালি একজন অনেস্ট মানুষ। রিজনটা মেইনটেইন করে। আরেকটা বিষয়, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা দেখছি যে সম্প্রতি ভারতের কলকাতার স্পেসিফিক্যালি সেখানের একটি চ্যানেলে বাংলাদেশের কিছু শিল্পীরা গিয়ে খুব ভালো করছে এবং খুব সুনাম করাচ্ছে। এই বিষয়গুলো আপনারা কিভাবে দেখেন, মানে কতটা? অবশ্যই ভালোভাবেই দেখি, খুব ভালো লাগে, খারাপভাবে দেখার কিছুই নেই। কারণ বাংলাদেশে যেহেতু এরকম এখন কোনো প্ল্যাটফর্ম নেই, এখন হচ্ছে না কোনো কম্পিটিশন, এই মুহূর্তে নাই, এই কারণে ওখানেই করছে। আর ওইটার কলকাতা হলেও সেটা ভারতের মধ্যেই তো পড়ে, আর সেটার বাজার কিন্তু অনেক বড়। হ্যাঁ, অবশ্যই একটা বড় প্ল্যাটফর্ম, ভিউয়ার্স অনেক বেশি, কিন্তু সেটা এবং যেখানেই হয়তো আপলোড হচ্ছে ভবিষ্যতে এই প্ল্যাটফর্মে হয়তো আমাদের আরো অনেক শিল্পীরা যাবে। এটা আমরা আশা সো করছি। এটা অবশ্যই পজিটিভ। বাংলাদেশ থেকে যারাই যাচ্ছে তাদেরকে অবশ্যই আমরা কংগ্রাচুলেশন জানাচ্ছি। ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামী রোববার এই সময়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।